তাহলে কি সাইমন ইচ্ছে করে ওর কাছ থেকে ব্যাপারটা লুকিয়ে গেছে? নূর জানে অথচ ও জানে না। ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছে না রিমা। তাই রিমা চুপচাপ মন খারাপ করে বসে রইল। নিচের দিকে তাকিয়ে নূর চুপচাপ মন খারাপ করে ভাবছে একটু আগে ওর সাথে কেমন করে কথা বলেছিল সাদাব ভাই, আর এখন বলছে সামনে মাসে বিয়ে। সামনে মাসে বিয়ে বিয়ে যখন করবে তাহলে নূরের সাথে এসব কেন করে? ভীষণ মন খারাপ হতে লাগলো নূরের। আর কখনো কথা বলবে না সাদাব ভাইয়ের সাথে। মনে মনে ঠিকও করে ফেললো নূর। সাদাব কফি পান করছে আর মনে মনে বলছে, একটু জল নূর, ভেতরে ভেতরে একটু জল। তোকে আমি কিছু প্রশ্ন করেছিলাম, যার উত্তর তুই আমাকে দেওয়া তো দূরের কথা, নিজে থেকে উত্তর খুঁজে পাচ্ছিস না। এখন আমি চাই দিন রাত তুই চলবে আর নিজেকে নিজে প্রশ্ন করবে, কেন আমি সবার থেকে আলাদা? আমার প্রতি তুই কি অনুভব করিস? নিজে থেকে উত্তর খুঁজে বের কর। এদিকে সাদাব ও সাইমন মনের সুখে কফি পান করছে। সাদাব মনের সুখে কারোর নূরকে খেপিয়েছে, জানে নূর ভিতরে ভিতরে জ্বলছে। আর সাইমন কোনো কিছু না বুঝেই রিমার ভিতরে কি চলছে না চলছে কিছু জানেও না ও। এমনি এমনি মনের খুশিতে কফি পান করছে ও। একের রিসোর্টের উপরে পার্সোনাল কামরায় বসে আড্ডায় মারছে হুমায়ুন রহমান, ফজলুর রহমান, নওরিন আফরোজ, সামিয়া বেগম এবং এই রিসোর্টে এর মালিকের অর্থাৎ হুমায়ুন রহমানের ছোটবেলার বন্ধু করিম মোল্লা। মোল্লা নামটা নিয়ে ছোটবেলা থেকে ভীষণ খ্যাপাতো হুমায়ুন রহমান। মোল্লার কোনো কিছুই ছিল না ওর মধ্যে, বরং ভণ্ড ছিল, অথচ সেই লোকের নামের পেছনে লাগানো ছিল করিম মোল্লা। এটা নিয়েই সব বন্ধুরা হাসাহাসি করতো। সেই কথাটি উঠছে এখন। করিম মোল্লা বলল, আচ্ছা ভাবি, সে ছোট্টবেলার থেকে আমার এই নামটা নিয়ে এমন দুষ্টামি ফাজলামি করে। আচ্ছা, আমি কি এমন বন্ডামি করেছি বলেন তো? যাকে ভালোবেসেছি তাকে বিয়ে করেছি, সবসময় এক নারীতেই আসক্ত ছিলাম। তাহলে আমি বন্ড কিভাবে হলাম? নওরিন আফরোজ বলল। ঠিকই বলছেন ভাইয়া। হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বলল, আপনি ওনার নাম নিয়ে খেপাচ্ছেন কেন? এমনিতেও মানুষের নাম নিয়ে খেপাতে হয় না, আর তাছাড়া উনি এমন কি করছেন? ফজলুর রহমান বলল, কি রে মা, আজ শাড়ি কোথায় পেলে? কি যে করছেন তা তোমাকে বলবো না ভাবি, আমি অবশ্যই বলতাম, কিন্তু করিম ভাইয়ের কথা বলতে গেলে এখন আমার বড় ভাইও পোল খুলে যাবে, তাই আর কিছু বলবো না। সবার রাত 10টায় বেজে গেল। খাবার অর্ডার দিয়েছে, একটু পরে খাবার পার্সেল চলে আসবে। বাইরে খাওয়া দাওয়া করলো আরও সময় নষ্ট হবে, তাই খাওয়া দাওয়া করেনি। এদিকে রিমা এবং নূর দুজনেই মন খারাপ, কারণ জানেই। কিন্তু নওরিন আফরোজও পুরো গাড়িতে চুপচাপ রইল। তেলে বেগুনে জ্বলে আছে হুমায়ুন রহমান, ভয়েও কিছু বলতে পারলো না। ভুল খুলে গিয়েছে আসলে। ভার্সিটি লাইফে কোন কোন মেয়ের সাথে একটু টাঙ্কি মারতে চেয়েছিল সব কিছু বলে দিয়েছে বন্ধু করিম মোল্লা। এগুলো শোনার পর থেকেই চোখে চোখে বুঝাচ্ছে, বাড়িতে চলো খবর আছে। হুমায়ুন রহমান আসলে ভয় পাচ্ছে। বিবাহিত জীবনের এত বছর পার হয়ে গেল, বউকে এভাবে রাগ করতে দেখিনি। আজ কি না কি শুনলো সেই ভার্সিটি লাইফের কথা, সেগুলো শুনে বউ তেলে বেগুনে জ্বলে আছে। ফজলুর রহমান মনে মনে হাসতে চাইছিল না ভাইয়ের ফুল খুলতে, কিন্তু ভাবি জোর করায় কিছু কথা বলতে গিয়েও করিম মোল্লা যে শুরু হলো তাকে আর থামানো গেল না। সামিয়া আর বেগম রাগ করে আছে রয়েছে স্বামী ফজলুর রহমানের উপর। কেন বলতে গেল শুধু শুধু? ভাবি মন খারাপ হলো, রাগ করে রয়েছে, আল্লাহ জানে। বাসায় গেলে কি করবে? রাত 10টা, ডিনারের টেবিলে সবাই একত্রে বসেছে, পরিবেশ থমথমে, সবাই কেমন চুপচাপ, কেউ কিচ্ছু বলতে বুঝতেই পারছে না, ভয়ে জিজ্ঞাসাও করছে না। নরিন আফরোজ জোরে জোরে সব প্লেট গ্লাস রাখতে লাগলো। হুমায়ুন রহমান ছোট ঢোক গিলছে বারবার। সাদাফ একবার তাকালো নূরের দিকে, দেখলো নূর চুপচাপ মাথা নিচু করে খাচ্ছে, বুঝলো কাজ হয়েছে, ভেতরে ভেতরে খুব জ্বলছে মেয়েটা। এদিকে সাইমন রিমার দিকে তাকিয়ে বলল, তরকারিটা একটু দে তো রিমা। রিমা চুপচাপ, কোনো কথা নেই, চুপচাপ তরকারি বাটিটা এগিয়ে দিল সাইমনকে। সাইমন তো অবাক হয়ে গেল, এখানে তো একটা কথা শোনানো উচিত ছিল, কিন্তু মুখে কোনো কথাই বলল না। রিমা চুপচাপ রইল, মনে মনে ভাবলো রিমা তো এমন নয়, একটা কথা বিনিময়ে দুইটা খোঁচা না মারলে কোনো কাজ করে না। কি এমন হলো আজ? রিমা তো চুপ। সবাই
একরকম চুপচাপ খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। সাদাফ গেল নিজের রুমে। যাওয়ার সময় দেখলো নূর কোনো কথাই বলল না, পেছন ফিরে একবার দেখলো না, তাকালো না, চুপচাপ নিজের রুমে গিয়ে দরজা চাপিয়ে দিয়ে শুয়ে পড়ল। তাই সাদাফও নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো। জানে নূর কষ্ট পাচ্ছে সাদাফের বিয়ের কথা শুনে, কিন্তু মেয়েটা যে বড্ড অবুঝ। কিন্তু এই বয়সে অ্যাটলিস্ট ওর এটা বোঝা উচিত সাদাফ নূরের কাছে কী চায়, কেন চায়, ওর প্রতি সাদাফের অনুভূতি কি, এটা তো বুঝতে পারছে না। এমনকি নিজেও সাদাফের প্রতি কী অনুভব করে সেটাও বুঝতে চায় না। কিন্তু অনেক সময় হয়েছে, এখন বুঝতে হবে সাদাফ ওর কি। যদি এতে ওর মন খারাপ করিয়ে ওকে বোঝাতে হয় তবে তাই সই। কিন্তু সাদাফ চায় নূর যেন একটু বুঝতে পারে সাদাফের প্রতি ওর ফিলিংস কি, অনুভূতি ঠিক কী ধরনের অনুভূতি। রাত বাজে 1টা, নূরের কোনোভাবে ঘুম আসছে না, বারবার বিছানায় এদিক ওদিক করছে, কোনোভাবে মানতে পারছে না সাদাফ ভাইয়ের বিয়ে হবে। পাশের রুমে সাদাফ ভাইয়ের সাথে অন্য কোনো একটা মেয়ে থাকবে, অন্য একটা মেয়ের সাথে সাদাফ ভাই সবসময় ঘুরতে যাবে, অন্য একটা মেয়ের সাথে সাদাফ ভাই এক বিছানায় ঘুমাবে, সব সময় থাকবে, নূর থাকবে পেছনে পেছনে। কোনোভাবে এটা মানতেই পারছে না নূর। অন্য কোনো মেয়েকে সাদাফ ভাই মুগ্ধ দৃষ্টিতে দেখবে, সব সময় সুন্দর বলবে, শাড়ি চুড়ি গয়না অন্য একটি মেয়ের জন্য কিনে আনবে। এটা কোনোভাবেই সহ্য করতে পারছে না নূর। চুপচাপ বিছানায় উঠে বসলো নূর। চোখ বন্ধ করে কল্পনা করলো সাদাফ ভাই অন্য কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় যা যা নূরের সাথে করেছে তা এখন অন্য কারো সাথে করছে, চুমু খাচ্ছে। নূর সাথে সাথে চোখ খুলে ফেললো, ছটফট করছে নূর, ভেতরে চলছে ভীষণ। কেন এত অস্থির লাগছে বুঝতে পারছে না নূর। রুমের এদিক ওদিক পায়চারি করতে লাগলো। তারপর হঠাৎ মনে পড়লো ওর রুমে মায়ের ফোন আছে, পড়ালেখার জন্য বান্ধবীদের সাথে কথা বলতে মাঝে মধ্যে ফোন এনে রাখে, এখানে নিশ্চয়ই সাদাফ ভাইয়ের নাম্বার আছে। তাই কি যেন মনে করে সাদাফ ভাইয়ের নাম্বারে ফোন লাগালো। 2-3 বার রিং হওয়ার সাথে সাথে সাদাফ ফোন ধরলো। ফোনের স্ক্রিনে তাকে দেখলো ছোট আম্মুর নাম্বার, কিন্তু সাদাফ জানে ছোট আম্মু এত রাতে ফোন দেয়নি, দিয়েছে তার ছোট্ট রাজকুমারী। সাদাফ ফোন রিসিভ করে কানে নিয়ে বলল, হ্যালো, এত রাতে জেগেছিস কেন? ঘুমাসনি কেন? আর এই ফোন তোর কাছে কেন? মনে নূর ভয় পেয়ে গেল। ফোন ধরে বাঘের মতো তর্জন গর্জন শুরু করে দিয়েছে লোকটা। এতগুলো প্রশ্ন করেছে, কোনো প্রশ্নের উত্তর দিবে নূর এখন? নূর আমতা আমতা করে বলল, আম্মুর ফোন মাঝে মধ্যে আমার কাছে থাকে, তাই আর ঘুম আসছিল না, তাই এমনি ভাবলাম আপনাকে একটা ফোন দিই। সাদাফ পুচকে হাসলো, কিন্তু হাসির কোনো শব্দ হলো না। কপালে এক আঙুল দিয়ে চুলকাতে চুলকাতে বলল, তা কি মনে করে ফোন দিয়েছিস? কিছু বলবি? নূর কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না, চুপ করে রয়েছে, নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছু শুনতে পারছে না সাদাফও অপর প্রান্তে চুপ করে রইল। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে সাদাফ প্রশ্ন করল, আমাকে কিছু বলতে চাচ্ছিস নূর? বলতে চাইলে বল, সমস্যা নেই। নূর যেন এই কথাটির অপেক্ষায় ছিল, সাথে সাথে কাল বিলম্ব না করে জিজ্ঞেস করে বসল, আপনি কাকে বিয়ে করবেন 1 মাস পর? সাদাফ এবার যেন আর একটু বেশি হাসলো, কিন্তু হাসির কোনো শব্দ হলো না। কিছুক্ষণ পর বলল, যাকে বিয়ে করি তাতে তোর সমস্যা কি? আর আমার বিয়ের কথা নিয়ে রাত 1টার পর তুই আমাকে ফোন দিয়েছিস? এই কথা তো কালকেও জিজ্ঞেস করতে পারতি। আমার বিয়ে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? নূরের রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, ভীষণ জ্বালা পড়া হচ্ছে মনের ভিতর। কোনো মতে ফুসফুস করতে করতে বলল, আপনি বিয়ে করতে পারবেন না। কেন বিয়ে করবেন আপনি? আপনার কি এমন বয়স হয়েছে আপনার বিয়ে করতে হবে যে? পাশের বাড়িতে একটা লোকের 30 বছর চলে, কই সে তো এখনো বিয়ে করলো না। নূরের অভিমানী কণ্ঠে কথাগুলো শুনে ভেতরে ভেতরে অনেক মজা পাচ্ছে সাদাফ, কিন্তু বাইরে কড়া কণ্ঠে বলল, সেই লোক বিয়ে করছে না কারণ সেই লোকের চাহিদা নেই, আমি বিয়ে করবো কারণ আমার চাহিদা আছে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। নূরের যেন এবার রাগে কান্না পাচ্ছে, কান্না আটকাতে পারছে না, নাক টেনে টেনে প্রশ্ন করলো, তারপরে আপনাকে বিয়ে করতেই হবে? সাদাফ এবার একটু সিরিয়াস হয়ে জিজ্ঞেস করলো, আমি বিয়ে করলে তোর সমস্যা কি নূর? এসব কথা বলে তুই কি প্রমাণ করতে চাইছিস? কে বিয়ে করলো না কে বিয়ে করেছে তা দিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই।
আমার বিয়ের সাথে তো সম্পর্ক কি? তুই কেন চাচ্ছিস না আমি বিয়ে করি সেটা বল। নূরের এবার রাগ হলো, ভীষণ রাগ হলো। বিয়ে যখন করবে অন্য কাউকে, তাহলে নূরের সাথে এতদিন এগুলো কি করেছে? তাই নিজের রাগ দমিয়ে রাখতে না পেরে বসেই বসলো। এমনি আমি চাই না আপনি বিয়ে করেন, এটা সহ্য হবে না আমার। আপনার রুমে অন্য একটা মেয়ে থাকবে, আপনি অন্য একটা মেয়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকবেন, আপনি অন্য কাউকে সুন্দর বলবেন, অন্য কাউকে নিয়ে আইসক্রিম খাবেন, চটপটি খাওয়াবেন, অন্য কাউকে নিয়ে ঘুরতে যাবেন, শাড়ি কিনে দেবেন, চুড়ি কিনে দেবেন। এসব রংঢং দেখতে পারবো না আমি এই বাড়িতে। আপনার রুমে অন্য কোনো মেয়ে ঢুকতে পারবে না, ব্যাস এটাই শেষ কথা। নূরের কান্নামাখা কথাগুলো শুনে সাদাব ভীষণ মজা পেল। সাদাব চাইছে নূরের নিজে থেকে বুঝতে পারুক সাদাব ওর জন্য কি বোকা মেয়েটা। জেলাস তো হচ্ছে, কিন্তু জেলাসের কারণটা এখনো বুঝতে পারছে না। শুধু চাইছে না সাদাফের রুমে কেউ থাকুক, কিন্তু সাদাফের মনে যে নূর আছে সেটা কি কখনো বুঝতে পারবে মেয়েটা? সাদাফ আর একটু কাঁপানোর জন্য বলল, ঠিক আছে, শাড়ি চড়ি আমি তোর জন্য কিনে দেবো। সুন্দর, আমি তোকেই বলবো। আইসক্রিম ফুচকা খাওয়ানোর সময় আমি তোকে নিয়ে যাব। এখন খুশি? মাঝে মধ্যে তুই আমার রুমে আসতে পারবি। আমি আমার বউকে বলে দিব তোকে যেন না না করে রুমে ঢুকতে। নূর এবার ভীষণ রাগের মাথায় বলি বসলো। তারপর আপনি বিয়ে করবেন? সাদাব বলল, হ্যাঁ, বিয়ে শুধু সুন্দর বলার জন্য আর আইসক্রিম ফুচকা খাওয়ানোর জন্য করে না। বিয়ে করার আরও অনেক কারণ থাকে, সেসব কারণের জন্য বিয়ে করতে হবে। কারণ তোর সাথেও তো আর এইসব করতে পারবো না। তুই তো আমার রুমে রাতে থাকতে পারবি না, হয়তো আসবি যাবি ঘুরে ফিরে চলে যাবি, কিন্তু আমার রুমে সারাক্ষণ থাকতে পারবি না। বিয়ে করলে বউ আমার সাথে রাতে ঘুমাবে, আমার সাথে ঘুম থেকে উঠবে, আমার সাথে সাথে থাকবে। এর জন্য বউ দরকার। বুঝতে পেরেছিস? এবার এবার ঘুমা। আর হ্যাঁ, সামনের মাসে বিয়ে করব, এটা ফাইনাল। এটা মাথায় ঢুকিয়ে রাখিস। আর এই কদিনের মধ্যে উত্তর খুঁজে বের কর আমার বিয়ে নিয়ে তুই এত জেলাস কেন। উত্তর খুঁজে তারপর আমাকে বলিস। কিন্তু সামনের মাসে যে বিয়ে হবে এটা ফাইনাল। বউ ছাড়া আমি আর এক রাতেও ঘুমাবো না। রাতভর আদর করার জন্য বউ দরকার। তুই তো সামনে গেলে ছাড়ন ছাড়ন বলে চলে যাস, এর জন্য বউ দরকার। কথাটা বলে সাথে সাথে সাদাব ফোন কেটে দিল। আর খুব হাসলো মনে মনে। এই মেয়েটাকে এভাবেই সাহায্য করতে হবে, এছাড়া আর কোনো পথ নেই। পরের দিন সকাল নাস্তার টেবিলে বসেছে সবাই। আজকে নূর এখনো নামেনি। রিমা চুপচাপ। সাইমনও বুঝতে পারছে না কি হলো। গাজীপুর থেকে ফেরার পর সাইমনের কোনো ব্যাপারে আর নাক গলাচ্ছে না রিমা। এমনকি আজকেও কী পরে বের হবে, কি খাবে, কোথায় যাবে, কোনো ব্যাপারে কোনো খোঁজখবর নেই রিমার। সাইমন তো এটাতে অভ্যস্ত ছিল। সকালে উঠেই জানতে পারতো আজকে তাকে কি পরে যেতে হবে, কারণ রিমার পছন্দ না হলে সেই কালারটা পর্যন্ত পরতে পারতো না। আর একসাথে বের হয়ে ওকে কলেজে পৌঁছে পর্যন্ত দিয়ে আসতে পারতো না। গতকাল রিমা কলেজ যায়নি, আজকে যাবে। তবে একবারও বলেনি কোন কালারের শার্ট বা গেঞ্জি পরবে, কোনো ইনস্ট্রাকশন দেয়নি সাইমনকে। সাইমন অবাক হয়ে ভাবতে লাগলো রিমার কথা। এদিকে রিমা চুপচাপ, নাস্তায় মনোযোগ। সাইমন কি করছে না করছে সেদিকে মনোযোগ নেই। অভিমান হয়েছে খুব। ভাই বোন ঠিকই জানে ওর গার্লফ্রেন্ড আছে, প্রেম করে, অথচ রিমা কোন শার্টটা পরবে সেটা ঠিক করে দিল। কার সাথে প্রেম করবে সেটা জানার অধিকার রিমার হলো না। আর গার্লফ্রেন্ড থাকতে কেন হবে? রিমা তো সব কাজই করে দেয় ওর। সব জায়গায় ঘুরতে যায়, চটপটি ফুচকা আইসক্রিম সব ওকে নিয়েই খায়। কোথাও বেড়াতে গেলেও ওকে নিয়েই যায়। ও কি পরবে, কি খাবে, সব কিছু ঠিক করে দেয় রিমা। তাহলে গার্লফ্রেন্ড ওর জীবনে প্রয়োজন কি ছিল? আর গার্লফ্রেন্ডকে সময় বা দেয় কখন? ওর সাথে সারাক্ষণ থাকলে তাহলে কতটা চুপি চুপি কাজ করেছে সাইমন। ভাবতে ভীষণ অভিমান হলো রিমার। অবচেতন মনে এসব ভাবতে লাগলো রিমা। এদিকে সাদাফের চোখ ধরে সুতি খুঁজে চলেছে নূরকে। নূর এখনো নামেনি। মনে মনে ভাবছে সাদাফ কালকে তাহলে একটু বেশি করে ফেললো। মেয়েটা এখনো নামছে না কেন? কিন্তু ওর সাথে যে একটু কঠোর হওয়া জরুরি যতক্ষণ পর্যন্ত ওর ভিতরে ইনার ফিলিংস বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত সাদাব কারোর সাথে বিয়ের কথাও বলতে পারছে না, এগোতেও পারছে না। নরেন আফরোজ মোটেও সহজ নন। উনি জোরে জোরে প্লেট চামচ টেবিলের উপর রাখতে লাগলেন। সামিহা বেগম রান্নাঘরের দিকে গিয়ে বললেন, ভাবি ছেড়ে দাও না, কি করেছে ভাইয়া,
তখন ছিল আনম্যারিড, ভার্সিটিতে পড়তো, একটু দুষ্টুমি ফাজলামি করতেই পারে। এখন কি সেই রকম? তোমাকে বিয়ে করার পর কি সে কখনো অন্য কোনো মেয়েকে টিচ করেছে, ফাজলামি করেছে? তাহলে এখন কেন এসব নিয়ে ঝগড়া করছো? ভাইয়ার সাথে বাচ্চারাও দেখছে, মান সম্মান থাকবে বলো বাচ্চারা জানলে? নওরিন আফরোজ সামিয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, শুরু হয়ে গেল তোর চামচামি ভাইয়ের। তুই কি বুঝবি? আজকে যদি ফজলুরের সম্পর্কে বলা হতো তাহলে তুই বুঝতি। আর বাচ্চারা জানুক বাপে কি কি গুল খেলিয়ে এসেছে। আর ওনার সম্পর্কে, ওনার এই রঙ্গনীলা সম্পর্কে আমার আরেকজনের কাছ থেকে কেন জানতে হবে? বিয়ের প্রথম দিনই তো বলতে পারতো যে আমি এরকম এরকম করেছি, এরকম এরকম হয়েছে, তাহলে তার মানুষের কাছ থেকে আমার শুনতে হতো না? আমি তো কত গর্ব নিয়ে বুক ফুলিয়ে বলে বেড়াতাম আমার হাজব্যান্ড শুধুমাত্র আমাকে ভালোবাসে, জীবন আর অন্য কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখেনি। এখন তো দেখছি বান্ধবীর নাম করে ইনা মিনা ডিকা তার জীবনে কম ছিল না। সামিয়া বেগম হাসলেন, হেসে বললেন, রাখো না ভাবি, ভাইয়া কিন্তু অনেক অনুতপ্ত, নিশ্চয়ই রাতভর তোমার কাছে মাপ চেয়েছে। নওরিন আফরোজ চুপ করে রইলেন, মনে মনে স্মরণ করতে লাগলেন রাতের কথা। রাতে ঘরে ঢুকে আমতা আমতা করে হুমায়ুন রহমান বলেছিলেন, নরেন প্লিজ, ওসব তো তখন ভার্সিটি ছিলাম, 20-21 বছর বয়স ছিল। তখন কি করেছি না করেছি সেটা নিয়ে সংসারে গেঞ্জাম করলে চলবে? দেখো, ওই সময় কি করেছি তা নিয়ে আর মাপ চাইতে পারবো না, তবে তোমাকে বলা হয়নি, সেজন্য আমি সরি। তবে আমি কিন্তু কারোর সাথে প্রেম করিনি, ওরা আমাকে পছন্দ করত, আমি জাস্ট ওদেরকে না করিনি, ওই একটু হাই হেলা করেছি, এই পর্যন্ত। কিন্তু তুমি আমাকে চরিত্রহীন ট্যাগ লাগাতে পারো না নরিন। কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেললেন হুমায়ুন রহমান। নওরিন আফরোজ কথাগুলো ভেবে দীর্ঘ শ্বাস ছাড়লেন। নওরিন আফরোজ সামিহা বেগমের দিকে তাকিয়ে বললেন, হয়েছে অনেক ওকালতি, এখন এই ডেজার্টটা ধর, টেবিলে নিয়ে যাই। আর নূর নামছে না কেন? বলে সাথে সাথে উপরের দিকে তাকিয়ে, নূর, এই নূর, নাম তো মা, নামছিস না কেন? তোকে তো আমি সকালে ঘুম থেকে উঠিয়ে এলাম, এখন তো তুই ঘুমাচ্ছিস না, তাড়াতাড়ি নাম। জোরে জোরে বলতে বলতে টেবিলের কাছে চলে আসলেন নওরিন আফরোজ। এসেই হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে ছুট ফিংসি কেচে সবাইকে রেজার্ট সার্ভ করতে লাগলো। তারপর আবারও উপরের দিকে তাকিয়ে বলল, নূর, নামছিস না কেন? তাড়াতাড়ি নাম না মা, দেরি হয়ে যাচ্ছে, সাদাব চলে যাবে তো। নাস্তা খেয়ে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে তো, আয়। নূর চুপচাপ সিঁড়ি বেয়ে নামছিল, কারোর দিকে তাকায়নি, চুপচাপ টেবিলে বসে হালকা একটু নাস্তা করে চুপচাপই বসে রইল। সাদাব তাকিয়ে তাকিয়ে দেখলো সবকিছুই, মাথা তুলে তাকাচ্ছে না পর্যন্ত। অভিমান মনে হয় একটু বেশি হয়ে গেছে, কিন্তু এটা ওর প্রাপ্য, ওর বুঝতে হবে ওর মন কি চায়। নূর রেডি হয়ে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। সাদাব পার্কিং থেকে বের করে গাড়ি নূরের কাছে গিয়ে এসে নূরকে ইশারা করে বলল ভিতরে ঢুকে বসতে। নূর গাড়িতে ভিতরে ঢুকে বসলো ঠিকই, কিন্তু তাকিয়ে রইল জানালার দিকে অন্ধ পাশে। সাদাফের দিকে ফিরেও তাকালো না। সাদাফ নূরকে আরেকটু খ্যাপানোর জন্য বলল, স্কুলের পর রেডি হয়ে গেটে দাঁড়িয়ে থাকিস, আজকে তোকে নিয়ে এক জায়গায় যাব। নূরের কৌতূহল হচ্ছে অনেক জানার জন্য, তারপরও কৌতূহল দমিয়ে হালকাভাবে জিজ্ঞেস করলো, কোথায়? সাদাফ জোন্স কে আর ভাব নিয়ে বলল, আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে তোর পরিচয় করে দেব। 1 মাস পর যে তোর ভাবি হবে তাকে আগে থেকে দেখবি, মিশবি, তোরা ওকে দিলেই তো সব কিছু হবে। বলে আর নূরের দিকে তাকালো না সাদাফ। গাড়ি চালানোর মনোযোগ দিল। তাকালে দেখতে পারতো একজোড়া চোখ অসহায়ের মতো তাকিয়ে আছে সাদাফের দিকে। সাদাফের দিকে তাকিয়ে ছলছল নয়নে নূর ভাবতে লাগলো, কেন সাদাব ভাইয়াকে বিয়ে করতে হবে কেন? কি এমন বয়স হয়েছে ওনার? বিয়ে যখন করবে তাহলে নূরের সাথে এইসব কি ছিল? নূরকে চায় না সাদাব ভাই, আর ভালোবাসিও তো বলেনি কোনোদিন। গার্লফ্রেন্ড ছিল, তাহলে চুমু কেন দিত ওকে? সাদাব ভাই তো নূরকে কোনো কথা বলেনি। কি অধিকার আছে নূরের সাদাব ভাইকে বিয়ে করা থেকে আটকানো? তবে কি নূরের চোখের সামনে সাদাব ভাই বিয়ে করতে দেখতে হবে?
সাদাব ভাই নতুন বউ নিয়ে বাড়িতে ঢুকবে, এটাও দেখতে হবে। নতুন বউ নিয়ে সাদাব ভাই নিজের রুমে থাকবে, সেই রুমে ঢুকতে হলে নূরের এখন থেকে অনুমতি লাগবে। কথাগুলো ভাবতে ভাবতেই পারছে না নূর। সাথে সাথে চোখ ছলছল দিয়ে মনে হয় 2-1 ফোঁটা অশ্রুও গড়িয়ে পড়ল। নূর সাথে সাথে মুখ ঘুরিয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। কিছুক্ষণের মধ্যে চলে আসলে নূর সাদাফের সাথে আর কোনো কথা না বলল না। দরজা খুলে বের হয়ে হনহনিয়ে চলে গেল স্কুলের ভেতর। সাদাফ তাকিয়ে তাকিয়ে দেখল নূরের যাওয়া। লুকিং গ্লাস দিয়ে দেখছিল নূরের চোখ থেকে পানি পড়ছে, কিন্তু সাদাফ একবারই তা বুঝতে চায়নি বা কিচ্ছু বলেনি। নূরকে বুঝতে হবে নূর মনে মনে কী চায়, সাদাফের প্রতি নূরের অনুভূতি কেমন। নিজে থেকে এসে বলতে হবে নূরকে নূর কী চায়। কেন অন্যান্য কাজিনদের মতো সাদাফকে দেখে না, সাদাফকে ভালোবাসে, এটা নূর নিজের মুখে স্বীকার করতে হবে। লাঞ্চ আওয়ারে সাদাফ অফিসে বসে বসে ভাবছিল স্কুল জীবনের বান্ধবীর কথা। খুব সুন্দরী ছিল, হঠাৎ করে ওর কথা মনে পড়ল। যদিও ওর সাথে শুধু মাত্র বন্ধুত্ব এবং সাবা এখন বিবাহিত, তবে সেটা তো নূর জানে না। নূরকে দেখানোর জন্য হলো সাদাফের একটা গার্লফ্রেন্ড দরকার, তাই সাবাকে ফোন করলো। ফোন করে ফেলো সাথে সাথে 2বার রিং হওয়ার সাথে সাথে ফোন ধরলো। সাবা বলল, কি রে, এত বছর পর হঠাৎ? ভাগ্যিস নাম্বারটা সেভ করে রেখেছিলাম, না হলে তো চিনতেই পারতাম না কে ফোন দিয়েছে। সাদাফ বলল, ন্যাকামি বন্ধ কর। দেশে এসেছি সেটা ভালো করে জানিস। কই একবার তো দেখা করতে এলি না? আমি না হয় ব্যস্ত থাকতে পারি, তোরা তো ব্যস্ত ছিলিস না। তারপর আমতা আমতা করে সাদাফ বলল, দোস্ত আমাকে একটা সাহায্য করতে হবে। সাবা বলল, ও, এর জন্য ফোন দিয়েছিস? তাই তো বলি সাদাফ সাহেব কেন ফোন দিল। তা ঝেড়ে কাশ, কেন ফোন দিলি? সাদাফ আমতা আমতা করে বলল, একজনকে জেলাস করতে হবে। তুই আমার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করবি। রেস্টুরেন্টে চলে আয় আজকে 3টার দিকে, ওকে আমি নিয়ে আসবো। সাবা কৌতূহলী হয়ে জানতে চাইল কে সেই একজন। সাদাফ চুপ করে রইল। কিছুক্ষণ পর সাবা বলল, ওই থাম থাম থাম, তোর সেই ছোট্ট বাবুটা না তো, যাকে মাঝে মধ্যে কোলে করে নিয়ে আসতি কলেজে? সাদাফ, তুই এখনও সেটাতেই আটকে আছিস? ও তো ছোট্ট একটা বাবু। তখন তো ভাবতাম দুষ্টুমি করিস, ফাজলামি করিস, বয়স অল্প, দুষ্টুমি করে হয়তো বউ বউ বলিস। এখনও ওকে নিয়ে আটকে আছিস? সাদাফ বলল, আজকে নেই, ওকে নিয়েছিলাম, ওকে নিয়ে থাকবো সারা জীবন। এখন আমাকে সাহায্য করতে হবে। মেয়েটা বড্ড অবুঝ, আমাকে পছন্দ করে কিন্তু নিজে বোঝে না যে আমাকে আসলে ভালোবাসে। তুই ওকে অনুভূতি গ্রো করতে সাহায্য করবি। ভালোবাসা কি বোঝাবে? ভালোবাসা মানে যে চাচাতো ভাইয়ের উপরে একটু বেশি অধিকার করার না, এটা ওই মেয়েটার খেলোর মধ্যে দিয়ে দিস। এমনভাবে অভিনয় করবি যেন ও বুঝতে পারে সাদাফের উপর ওর অধিকার কতটুকু, সাদাফকে কতটুকু চায়, এই অনুভূতিটুকু ওর ভেতরে জাগিয়ে দেয়। ছোট মানুষ বুঝতে পারে না, কিন্তু ঠিকই ভালোবাসে। বোঝাবি যে সাদাফকে চাচাতো ভাই হিসেবে না, সাদাফকে একজন পুরুষ হিসেবে ভালোবাসে, সেটাও কি বুঝিয়ে দেয়। সাবা হাসতে হাসতে বলল, বাবা, সাদাফ কি ভালোবাসার উপর পিএইচডি করেছে? যে মেয়ে বুঝেই না ভালোবাসে কি, সেই মেয়ে তোকে ভালোবাসে, সেটা তুই বুঝে গেলি। তাহলে তুই বলে দে। সাদাফ হাসলো, আর কিছু বলল না। বলল, এতটুকু উপকার কর, এতটুকু উপকার কর। 3টার দিকে রেস্টুরেন্টের ঠিকানা পাঠাচ্ছে, চলে আয়। আমি ওকে নিয়ে ঠিক টাইম মতো পৌঁছে যাব। সাবা বলল, আচ্ছা ঠিক আছে, বাকি কথা পরে হবে। বলেই ফোন রেখে দিল। সাদাফ সাথে সাথে বের হয়ে গেল নূরকে পিক করার জন্য। স্কুলের গেটের দাঁড়িয়ে আছে সাদাফ। দূরে দাঁড়িয়ে দেখছে নূর বেনি দুলিয়ে দুলিয়ে হেঁটে আসছে। সাদাফের ঠোঁটের কোণে হাসি খেলে গেল, একটু দুষ্টুমি হাসি। নূর গেট পার হয়ে সামনে চলে আসলে সাদাফ মেকি ব্যস্ততা দেখিয়ে বলল, নূর তাড়াতাড়ি আয়, আমাদের লেট হয়ে যাচ্ছে। নূর মনে মনে খুব কষ্ট পেল। একে তো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, দ্বিতীয় এই রোদের মধ্যে নূর এত দূর রাস্তা হেঁটে আসলো। একটু জিজ্ঞেস করলো না, নূর তোর কি খারাপ লাগছে? তুই এত ঘামছিস কেন? মন খারাপ নিয়েই গাড়িতে উঠে বসলো নূর। কিছু তো করার নেই, বলেছে যখন নিয়ে যাবে তখন তো নিয়ে যাবে, তাই চুপচাপ গাড়িতে বসে মাথা নিচু করে রাখলো।
সাদাফ আর চোখে সবই দেখছিল, সব কিছু লক্ষ্য করছিল, কিন্তু আজকে নূরকে একটু জ্বালাবে, তাই নূরের প্রতি কোনো কনসার্ন দেখাবে না। তবে মনে মনে খুব কষ্ট পাচ্ছে। আসলে মেয়ের গালগুলো লাল চকচকে হয়ে গেছে। এত রোদ, ছাতা কেন নিয়ে আসেনি? মনে মনে খুব রাগ হলো নূরের উপর, তবে মুখে কিচ্ছু বলল না। কিছু না বললেও গাড়ির এসিটা বাড়িয়ে দিল যাতে একটু ঠান্ডা লাগে চেহারায়। 15 থেকে 20 মিনিটের মধ্যেই চলে এলো কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের দিকে। সাদাফ গাড়ি থেকে নেমে নূরকে বলল, তাদের নাম আমাদের জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ হলেও তোর ভাবি। ভাবি শব্দটা কানে খুব লাগলো নূরের, তাই নূর বলল, আমি ওখানে আপনাদের মাঝে কি করব? আমি বরং গাড়িতেই বসে থাকি, আপনি দেখা করে আসুন। সাদাফ বলল, না না, তোকে দেখা দিয়ে তো নিয়ে আসলাম। আমি তো রোজ দেখি, সবসময় দেখতে পারবো। আজকে তো তোকে দেখা করানোর জন্য নিয়ে এসেছে। আর তাছাড়া আমার বউ কেমন হবে তোর একটা মতামত আছে না? তুই যেমন যাবি তেমন হবে। বলেই সাদাফ হেঁটে সামনের দিকে যেতে লাগলো। নূর পেছনে হাঁটতে হাঁটতে ভিংচি কেটে বলল, আমার মতামতের দাম আছে? আমি কি বলেছি তোকে বিয়ে করতে, শয়তান? অবশ্য মনের কথা মনেই রয়ে গেল নূরের। বুক ফেটে কান্না আসছে নূরের, কিন্তু কান্না করতে পারবে না, কান্না করার অধিকার নেই। কি বলে কান্না করবে? চাচাতো ভাইয়ের গার্লফ্রেন্ড দেখতে এসে কান্না করছে। কিছুই বুঝতে পারছে না নূর, এখন কি করবে। ভিতরে ঢুকে দেখলো নূর একটি সুন্দর মেয়ে বসে আছে, অসম্ভব সুন্দরী আর খুব স্মার্ট। সাদাফকে দেখে দাঁড়িয়ে গেল সাবা, সাথে সাথে উঠে এসে সাদাফের এক হাত ধরে বলল, তুমি এসেছো? ও বুঝি তোমার ছোট বোন? কেমন আছো নূর? আসো বসো, বসে বসে কথা বলি। ইস, রোদে একেবারে ঘেমে লাল টমেটো হয়ে গেছো, তাই না সাদাফ? তোমার ছোট্ট বোনটা তো একদম লাল টমেটোর মতো, যে কেউ দেখলে মন চাবে একেবারে একটু লবণ লাগিয়ে টমেটোর মতো গাল দুটোকে খেয়ে ফেলে। সাদাফের হাসি আসছে, কিন্তু খুব কষ্টে হাসি আটকে সাবার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ চলো বসো এখানে। তোমার তো অনেক গরম লাগছে তাই না? তাড়াতাড়ি চলো বাতাসে, এখানে একেবারে তুমিও ঘেমে গিয়েছো। তাড়াতাড়ি চলো। নূর দুজনের কথা শুনে অবাক হয়ে গেল। একটু আগে নূর তো গরমে অনেক ঘেমে গিয়েছিল, গাল লাল হয়ে গিয়েছিল। কই সাদাফ ভাই তো একটিবারও বললো না, নূর তোর কেমন লাগছে? কথাগুলো ভাবতে নূরের ভীষণ মন খারাপ হলো। চুপচাপ হেঁটে এসে সাদাফ ও সাবার অপোজিটে আরেকটি চেয়ার টেনে বসলো নূর। হঠাৎই মাথা তুলে দেখলো সাবা সাদাফের হাত ধরে বসে আছে, একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারায় কি যেন কথা বলছে। দ্রুত চোখ সরিয়ে ফেলল নূর, অন্যদিকে তাকিয়ে রইল। কথা শুরু করলো সাবা বলল, তাই নূর, তুমি এখন কোন ক্লাসে পড়ো? এসএসসি দেবে বুঝি? নূর ছোট করে উত্তর দিল। হ্যাঁ। সাবা নূরের দিকে তাকিয়ে সাদাফকে ইশারা করে বলল, জানো আমাদের রিলেশন কখন হয়েছিল? যখন আমরা ক্লাস 9-এ পড়ি, তখন থেকে আমাদের দুজনের মধ্যে প্রেম শুরু হয়ে গিয়েছিল। সাদাফ আমাকে সবার সামনে ফুল দিয়ে প্রপোজ করেছিল। আমি তো লজ্জায় শেষ হয়ে গিয়েছিলাম, না করতে পারিনি। সেদিন থেকে আমাদের মধ্যে প্রেম চলছে। আর তুমি তো দেখছি অনেক বোকা। আচ্ছা, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? সাথে সাথে সাদাফ একটি ফোন ধরা বাহানা একটু দূরেই চলে গেল। সাবা বলতে শুরু করলো, মানে এই সময় তো মনে একটু কাউকে ভালো লাগে, অনুভূতি জাগ্রত হয়। বাবা ভাই বন্ধু ছাড়াও অন্য কোনো পুরুষের দিকে মানুষ আকৃষ্ট হয়। তোমার জীবনে কি এরকম কেউ আছে যাকে তোমার ভালো লাগে? নূর সাথে সাথে চট করে তাকালো সাদাফের দিকে। সাদাফ ফোনে কথা বলায় ব্যস্ত। সাবা আবারও বলল, জানো সাদাফ কিন্তু ভীষণ রোমান্টিক। তোমাকে যে কি বলে বোঝাবো, তুমি তো বোন তাই জানো না, ভীষণ রোমান্টিকও। নূরের ভীষণ খারাপ লাগতে শুরু করলো, কিন্তু প্রশ্নগুলো মনে মনে ভাবতে শুরু করলো। কোনো পুরুষ মানুষকে পছন্দ হয়, অনুভূতি জাগ্রত হয়, বাবা ভাই বা বন্ধু ছাড়া অন্য কোনো পুরুষকে ভালো লাগতে শুরু করে এই বয়সে। কিন্তু নূর তো বাবা ভাই বন্ধু ছাড়া অন্য কোনো পুরুষের সাথে এভাবে মিশেনি। তবে সাদাফ ভাইকে ওর কোনো সময় নিজের ভাই বলে মনে করে না। সাদাফ ভাইকে কখনো সাইমনের মতো ভাবে না নূর। তাহলে কি নূর কোনভাবে সাদাফ ভাইকে আলাদা কোনোভাবে কোনো পুরুষ মানুষ ভাবে? সাদাফ যখন ভাই ওকে স্পর্শ করে
তখন নূরের কেমন যেন লাগে। কই সাইমন ভাই টাচ করলে তো অন্যরকম লাগে না। সাদাব ভাই নূরের দিকে নর্মাল দৃষ্টিতে তাকালো। নূরের ভেতর যেন কম্পন সৃষ্টি হয়ে যায়। কই সাইমন ভাইয়ের চোখ রেখে তো কত কথা বলে নূর, কখনো একটু অন্যরকম ফিলিংস হয় না। সবচেয়ে বড় কথা, সাইমনের বিয়ের কথা ভাবলেও নূরের বুকের ভেতর কিছু হয় না। কিন্তু সাদাব ভাই বিয়ে করবে, সাদাব ভাইয়ের রুমে অন্য কোনো মেয়ে থাকবে ভাবতেই শিউরে উঠে নূর। এই যেমন সাদাফের হাত ধরে বসে আছে, নূরের বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে। কেন হচ্ছে? কেন বারবার বুকটা ফেটে কান্না পাচ্ছে নূরের? নূর জানে না। কতগুলো মনে মনে ভাবতে লাগলো নূর। হঠাৎ নূরের মনে হলো যে কোনো মুহূর্তেই চোখে পানি চলে আসবে, তাই সাবাকে বলল। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। বলে নূর সাথে সাথে ওয়াশরুমের দিকে গেল। সাদাফ দূর থেকে খেয়াল করলো নূর টেবিল থেকে উঠে ওয়াশরুমের দিকে গেল, তাই সাদাফ ফোনটি রেখে ওয়াশরুমের দিকে গেল। সাদাফ এতক্ষণ ফোনে ছিল, সেটি সাবার ফোন থেকেই ফোন ছিল। সাবার প্রত্যেকটা কথা সাদাফ শুনেছে, কিন্তু নূরের কি রিয়াকশন হয় সেটি সাদাফ সচোখে দেখতে চায়। তাই নূরের পেছনে পেছনে ওয়াশরুমের দিকেই গেল। গিয়ে দেখলো নূর ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে টিস্যু দিয়ে চোখের পানি মুছছে। সাদাফের ভীষণ খারাপ লাগলো, বুকটা ফেটে যাচ্ছে। সাথে সাথে সাদাফ নূরের সামনে কি দাঁড়ালো। নূর হঠাৎ সাদাফকে নিজের চোখের সামনে দেখে হকচকে গেল, বলল, আপনি এখানে? সাদাফ নূরের গালে দেখলো এখনো এক ফোঁটা পানি রয়ে গেছে। সাদাফ একটু ঝুঁকে নিজের ঠোঁট দিয়ে অশ্রু ফোঁটাটুকু শুষিয়ে নিল। নাক দিয়ে নূরের গালে ঘষতে ঘষতে বড় করে একটি নিঃশ্বাস নিল। নূর আমতা আমতা করে বলল, বাইরে যে বসে আছে ওনাকেই বিয়ে করবেন? সাদাফ ধীরে ধীরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। তোর পছন্দ হয়েছে? নূর অভিমানী স্বরে বলল, আমার এখানে কেন এসেছেন? গার্লফ্রেন্ডের কাছে যান, যাকে বিয়ে করবেন। সাদাফ বলল। শান্তির খোঁজে এসেছে। নূর বলল, কেন গার্লফ্রেন্ডের কাছে শান্তি নেই? সাদাফ ধীরে ধীরে বলল, না, নেই। আমার হাজারটা গার্লফ্রেন্ড হলেও শান্তি শুধু তোর মাঝে। বিয়ের পরে আমার শান্তি শুধু তোর মাঝে থাকবে। আজীবন আমার শান্তি শুধু তোর মাঝে। বলে নূরের গালে ভালোবাসার স্পর্শ দিল সাদাফ। নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। সাদাফের হালকা কিন্তু গভীর স্পর্শ নূর নিতে পারছে না। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিতে লাগলো। সাদাফেরও কেমন যেন ভিতর সব এলোমেলো লাগছে। ঘোর লাগা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল নূরের পানে। নূরের এই চোখ বন্ধ করে থাকা, উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট কামড়ে রাখা, জোরে জোরে শ্বাস নেওয়া, এই সৌন্দর্যগুলো সাদাফকে শুধু নিজের দিকে টানছে। নূর মনে হয় সারা দিন সারা রাত দেখলো যেন মনের পিপাসা মিটবে না। সাদাফ নূরের গলায় মুখ গুজে দিয়ে বড় করে একটি নিঃশ্বাস নিল। অনেকক্ষণ এভাবে থাকার পর ধীরে ধীরে সাদাফ মুখ তুলে তাকালো আবার নূরের দিকে। এটা রেস্টুরেন্টের ওয়াশরুম, তাই এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। নূরকে কেন নিচ্ছে তাও বলতে বসেছে সাদাফ। সাদাফের মনে পড়ে গেল আবার নিজেদের প্ল্যানের কথা, তাই নূরের কানে কানে বলল, চল, বাইরে তোর ভাবি অপেক্ষা করছে। বলে দ্রুত পায়ে সাদাফ ওয়াশরুম থেকে বের হয়ে গেল। নূর থেকে গেল সেইভাবেই। নূরকে কিছুটা ধাতস্থ হওয়ার সুযোগ দিয়েই গেল সাদাফ, কারণ সাদাফ সামনে থাকলে নূর স্বাভাবিক হতে পারবে না, তাই আগেই বের হয়ে গেল। কিছুক্ষণ পর নূর ধীরে ধীরে চোখ মেলে তাকালো ও দেখলো সাদাফ ভাই নেই, চলে গিয়েছে। শেষের কথাটা বারবার কানে পাচ্ছে নূরের। বাইরে তোর ভাবি অপেক্ষা করছে। নূর ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়ে বাইরে বের হয়ে দেখলো সাদাফ সুন্দর করে ঘনিষ্ঠভাবে সাবার সাথে বসে আছে, হেসে হেসে কথা বলছে। কই নূরের সাথে তো কখনো এইভাবে হেসে হেসে কথা বলনি সাদাফ ভাই। নূরের যেন দৃশ্যটি সহ্যই হচ্ছে না, ভেতরে কোথাও পড়ছে ভীষণ। নূরকে দেখে সাবা বলল, আসো তাড়াতাড়ি এসো, খাবার চলে এসেছে, তোমার জন্য অপেক্ষা করছিলাম। বলে সাদাফের প্লেটে খাবার বেড়ে দিতে লাগলো। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, জানো, আমরা যাদের ভালোবাসি তাদের আগলে রাখতে হয়, যত্ন করে রাখতে হয়। এই যে দেখো না, তোমার সাদাব ভাই আমাকে কত ভালোবাসে।
কেন ভালোবাসে জানো? কারণ আমি তার যত্ন করি, তার কথা শুনি, তাকে ভালোবাসি, তাকে আগলে রাখি। তার জন্যই তো সে আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েই দেখে না। তোমার সাদাব ভাই যদি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখে, আমি তো হিংসায় জ্বলে পড়ে শেষ হয়ে যাই। মনে হয় ভিতরে আমার ধাউ ধাউ করে চলছে। আমি থাকতে কেন সে আরেকজন মেয়ের দিকে তাকাবে? ভালোবাসা মানেই হচ্ছে আমরা যাকে ভালোবাসি সে শুধু আমার। তার জন্য আমার যা করা লাগে আমি সব কিছু করব। তাকে ভালোবাসি বলবো, তাকে যত্ন করব, তাকে নিজের করে রাখবো, যেন অন্য কোনো মেয়ে আমার ভালোবাসার মানুষের আশেপাশে ঘেঁষতে না পারে। বুঝলে? এটাই হচ্ছে ভালোবাসা। তোমার কি কখনো এরকম ফিল হয় নূর? যেমন ধরো একটা খেলনা তোমার খুব পছন্দের, কিন্তু অন্য কেউ সেটা নিয়ে খেলতে চাইছে, তখন কি তোমার জেলাস ফিল হয় না? ভেতর ভেতরে খারাপ লাগে না? ভালোবাসাও তাই, যেটা আমার সেটা শুধুমাত্র আমার, অন্য কেউ কেন নেবে? নূর খুব মনোযোগ দিয়ে শুনলো সাবার কথা, মনে মনে ভাবলো, তাই তো, যে জিনিসটা আমার সেটা আরেকজন নিয়ে নেয়, তাহলে তো সেটা আমার থাকবে না, অন্য কারো হয়ে যাবে। তাই সাথে সাথে বলল, আমার খেলনা পুতুল আমি কখনো কাউকে দিতাম না, সব কিছু আমার নিজের কাছে রেখে দিতাম আমি যত্ন করে। এখন খেলি না, তাও তালা মেরে রেখে দিয়েছি আমি, কারণ এটা আমার। সাদাব মনে মনে হাসলো, চিন্তা করলো হয়তো ডোজ কাজ করেছে, তাই চুপচাপ রইল। সাবা বলল, মানুষের ক্ষেত্রেও তাই, যে মানুষটা তোমার তাকে যত্ন করে আগলে রাখতে হবে, নিজের কাছে রাখতে হবে, অন্য কেউ কেন নিয়ে যাবে? খাওয়ার পর্ব শেষ। এরপর সাদাফ একটু বাইরে গেল স্মোকিং করার জন্য। এই ফাঁকে সাবা নূরকে আরেকটু অন্তরঙ্গভাবে বোঝাতে শুরু করলো যে আসলে কাজিনের ভালোবাসা বা একটা পুরুষ মানুষের ভালোবাসা কেন আলাদা হয়। সাবা বলতে শুরু করলো, তুমি তোমার বাবা ভাইদের ছাড়া অন্য কোনো ছেলেকে নিয়ে হয়তো কখনো ভেবে দেখোনি, তাহলে তুমি বুঝতে পারতে ভালোবাসা কী জিনিস। ধরো এই যে তোমার ভাই সাইমন, সাদাফ, এরা হচ্ছে তোমার ভাই বা কাজিন। কখনো এমন হয়েছে কোনো একটা ছেলে একটু স্পর্শে তোমার ভেতরের কম্পন সৃষ্টি হয়েছে, এলোমেলো করে দিয়েছিল তোমাকে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যাবে, মনে হবে নিঃশ্বাস নিতে পারছো না, হৃদয় স্পন্দন থেমে যাবে, চোখ খুললে তাকে দেখবে, চোখ বন্ধ করলেও তাকে দেখবে। কখনো এরকম ফিল হয়েছে কারোর জন্য? যদি হয় তাহলে সেটাই ভালোবাসা। নূর সাথে সাথে চোখ বন্ধ করলো, দেখলো চোখ বন্ধ করে শুধু সাদাব ভাইয়ের চেহারা দেখা যায়। সাইমন ভাইয়ের চেহারা তো নূরের চোখে আসলো না। তারপর নূর সাথে সাথে আবারও চোখ খুলে ফেললো। সাবা জানে নূর কি মনে করার চেষ্টা করছে বা বোঝার চেষ্টা করছে, কিন্তু না বোঝার ভান করে বলল, এই যে ধরো তুমি চোখ বন্ধ করলে, যদি চোখ বন্ধ করার পর কোনো একজন পুরুষ মানুষকে তুমি দেখো, তাহলে তুমি তাকে ভালোবাসো। আর যদি তাকে ভালোবাসো তাহলে তাকে যত্ন করে রাখতে শেখো, তাকে নিজের বলে দাবি করা শেখো। সে যেন কখনো অন্য কারো দিকে চোখ তুলে তাকাতে না পারে। সেজন্য তোমাকেও তো ভালোবাসি কথাটা বলতে হবে। তোমার বুঝতে হবে তুমি তাকে কি হিসেবে চাও, বন্ধু হিসেবে চাও, ভাই হিসেবে চাও, বা মনের মানুষ হিসেবে চাও। যেমন আমি চোখ বন্ধ করলে শুধু সাদাফকে দেখতে পাই, তার মানে আমি সাদাফকে ভালোবাসি। কথাই শুনে সাথে সাথে নূরের চোখ জোড়া ছলছল করে উঠল। এখন আর সাবার মুখ থেকে সাদাফের কথা শুনতে পাচ্ছে না নূর, তাই চুপচাপ রইল, কিচ্ছু বলল না। এক হাত দিয়ে আরেক হাতে নখ খুঁটছে। সাবা ভালো করে অবলোকন করলো নূরের কার্যক্রম, নূরের প্রত্যেকটা অঙ্গভঙ্গি, নূরের প্রত্যেকটি পোস্টার সব ভালো করে খেয়াল করছে এবং বুঝতে পারছে নূরের ভিতর যে অনুভূতি জাগাতে চেয়েছিল তা অলরেডি জাগিয়ে ফেলেছে। এখন শুধু ওর বুঝতে বাকি। সাদাব বাইরে গিয়েই ফোনে লাইনে থাকে। সাবা কি বলছে, নূর কি রিয়াকশন দিচ্ছে তা জানার জন্য এতক্ষণ সবগুলোই কথাই শুনছিল সাদাব। তাই সাদাব এখন ভিতরের দিকে আসছে, কারণ জানে সাবার কথা বলা শেষ, নূরকে বোঝানো শেষ। এখন নূরের নিজে নিজে অনুভব করতে হবে সেই অনুভূতি, সাদাফকে জানাতে হবে। সাদাফ ভিতরে এসে বলল, খাওয়া শেষ, তাহলে চল বাসায় যাব, দেরি হয়ে যাচ্ছে, সবাই চিন্তা করবে। তারপর সাবাকে বলল, তুমি তাহলে আজকে একটু একা চলে যাও, আমি ওকে নিয়ে বাসায় যাই, স্কুল ছুটি হয়ে গেছে, বাসায় সবাই চিন্তা করবে। ওকে ঠিক আছে বলল সাবা। সাবার কাছ থেকে বিদায় নিয়ে সাদাফ নূরকে নিয়ে গাড়িতে উঠল। গাড়িতে উঠে নূর একবার আর চোখে
তাকালো সাদাফের দিকে। হঠাৎই খুব লজ্জা চেকে ধরেছে নূরকে। চোখ খুললো সামনে। সাদাফ চোখ বন্ধ করলে সাদাফ শুধু বারবার সাদাফকে দেখছে নূর। তবে এতটুকু বুঝতে পেরেছে নূরের সাদাফ ভাই আর সাইমন ভাই আলাদা। নিজের ভাই আর সাদাফ ভাই এক নয়। সাদাফকে কোনো পুরুষের চোখে দেখে নূর এবং সাদাফের প্রতি অনুভূতিগুলো আলাদা। এখন বুঝতে পারছে নূর সাদাফকে কেন ওর এত ভালো লাগে, কেন সাদাফের স্পর্শে নূরের ভেতরে কম্পন সৃষ্টি হয়। কারণ সাদাফ অন্য কেউ না, নিজের ভালো লাগার মানুষ। ভাবতে ভাবতে এই মুহূর্তে আবারও নূরের মন খারাপ হয়ে গেল। সাদাফের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কিন্তু সাদাফ ভাই তো সাবা আপুকে পছন্দ করে, কিন্তু এদিকে যে নূর সাদাফ ভাইকে ভালোবাসে, তাহলে সেটা কি হবে? যেখানে সাবা আপু বলছে ভালোবাসা মানুষকে আগলে রাখতে হয়, নিজের করে রাখতে হয়, কিভাবে রাখবে নূর? যেখানে সাদাফ ভাই নিজেই সাবা আপুকে ভালোবাসে। তো এটাও তো সত্য, সাদাফ ভাই আর সাবা আপুকে একসাথে দেখতে পাচ্ছে না নূর। তাহলে সারা জীবন একই বাড়িতে কিভাবে থাকবে? পাশের রুমে সাদাফ ভাই সাবা আপুকে নিয়ে এক রুমে থাকবে, এইটাই বা কোনোভাবেই সহ্য করতে পারবে না নূর। সাবা আপুকে ভালোবাসে, বারবার নূরের কাছে কেন আসে? তাহলে এই প্রশ্নের উত্তর সাদাফ ভাই কেন দেয় না? এই প্রশ্নের উত্তর দিতে হবে সাদাফ ভাইকে। সাদাফের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো নূর। এদিকে সাদাফ জানে নূরের ভেতর এখন অনেক প্রশ্নের ঝড়। সাদাফ চায় এই প্রশ্নের সাথে নূর একাই মোকাবেলা করুক, উত্তর খুঁজে বের করুক। সাদাফ সব প্রশ্নের উত্তর দিতে রাজি, কিন্তু সময়টা নূরের ঠিক করতে হবে। রাত বাজে 12টা। নূর ঘুমাতে পারছে না। বারবার ঘুরে ফিরে সাদাফ ও সাবার ঘনিষ্ঠ মুহূর্তগুলোর কথা মনে পড়ছে। আচ্ছা, তাদের মধ্যে যদি এই সম্পর্ক থাকে, তবে এত ভালোবাসা থাকে, তাহলে সাদাফ কেন বারবার নূরের কাছে আসে? আর ওয়াশরুমে ওইখানে কেন বলেছে নূরের কাছে ওর শান্তি? এই কথার মানে কি? এই উত্তর নূরের জানতেই হবে, না হলে ঘুম চোখে ধরা দিবে না। সাথে সাথে মায়ের ফোন লাগালো সাদাফের নাম্বারে। সাদাফ বসেই ছিল ফোন নিয়ে, জানতো নূর আজকে ফোন দিবে। পাগলিটা ঘুমাতে পারবে না। প্রথমবার ধরলো না সাদাফ, দ্বিতীয়বার ফোন এলে 2-3বার রিং হওয়ার পরে ফোন ধরে ঘুম ঘুম জড়ানো কণ্ঠ বলল, হ্যালো, এত রাতে ফোন দিয়েছিস কেন? নূর কিছু বলছে না। ঘন ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সাদাফ। সাদাফের যেন নেশা ধরে যাচ্ছে নূরের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনে। তারপরেও নীরবতা ভেঙে সাদাফ বলল, কিছু বলবি না কেমনি রাতের বেলা ফোন দিয়েছিস আমাকে বিরক্ত করতে? সাদাফ। নূর সাথে সাথে বলল, আমার ফোন আপনার কাছে বিরক্ত মনে হচ্ছে? না, মনে হচ্ছে কোকিল রাত 12টার দিকে ফোন করে আমাকে গান শোনাচ্ছে। কি বলবি বল, ঘুমাবো আমি। সাদাফ। নূর একটু থেমে সাদাফের কাছে জানতে চাইল, আপনি কি সত্যি সত্যি সাবা আপুকে বিয়ে ভালোবাসেন? সাদাফ মুচকি হাসলো। জানতো এরকম প্রশ্ন করবে পাগলিটা, উত্তর না পেয়ে ঘুমাতে পারবে না। সাদাফ চায় নূর জেগে জেগে চিন্তা করুক, সাদাফের কথা ভাবুক। সাদাফ বলল, বাসলে তোর কি সমস্যা? নূর বুকের ভেতর খুব সাহস সঞ্চয় করে বলল, হ্যাঁ, অনেক সমস্যা। আপনি কাউকে ভালোবাসতে পারবেন না। সাদাফ মুচকি হেসে বলল, কেন পারবো না? আর আমি কাউকে ভালোবাসলে কি তোকে জিজ্ঞেস করে বাসতে হবে? নূর বলল। সাদাফ জানতে চাইল। নূর আমতা আমতা করে বলল, হ্যাঁ, জিজ্ঞেস করে বাসতে হবে। আপনি তো গতকাল বলেছিলেন আমার পছন্দ হলে তবে বিয়ে হবে। ধরে নিন না আমার পছন্দ হয়নি, আমি এই বিয়েতে রাজি না, তাই আপনি বিয়ে করতে পারবেন না। তারপরেও যদি আপনি বাড়াবাড়ি করেন, আমি বড় বাবার আব্বুর কাছে আপনার নামে নালিশ করব। সাদাফ তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসলো। অবাক হয়ে গেল, কি বলছে এই পাগলিটা? পাগলি মেয়েটা নালিশ করবে মানে? তারপর জিজ্ঞেস করলো, কেন জিজ্ঞেস করতে হবে? নালিশ করবি? কি নালিশ করবি? তোর বাবাদের কাছে শুনি। আর সাবার মধ্যে অপছন্দের কি আছে বল শুনি। নূর আমতা আমতা করে বলল, জানি না, তবে আপনার সাথে একটুও মানানি। বেশি লম্বা, এত লম্বা মেয়েরা কিউট হয় না। আর আমি নালিশ করব আপনি প্রেম করেন, গার্লফ্রেন্ড আছে আপনার, তারপরেও আপনি আমার সাথে। বলে নূর চুপ হয়ে গেল। আরেকটি কথাও বলতে পারলো না। সাদাফ মুচকি আসলো খোল লেখা কঞ্চে বলল, লম্বা হলে তো কত সুবিধা, ছেলে মেয়ে লম্বা হবে, রোমান্স করতে সুবিধা হবে, সবাই বলবে বাহ কি লম্বা বউ। তোর মতো লিলিপুট তা বুঝবে না। কি বলেন? আমি লিলিপুট?
আপনার কাঁধ বরাবর আছি আমি। মেয়েরা এই হাইটেই সুন্দর, মেয়ে মেয়ে লাগে। বলল নূর। সাদাফ আবার বলল, থেমে গেলি কেন? বল, কি করেছে তোর সাথে? আর কি বলে আমার বিয়ে আটকাবি? আমার বিয়ের বয়স হচ্ছে, আমি বিয়ে করব। তুই কিভাবে আমার বিয়ে আটকাবি? আর শোন, তুই বাবাদের কাছে গিয়ে বিচার দিলে আমিও মায়েদের কাছে বলবো আমার বউ দরকার, তাদের কাছে হেল্প করার জন্য একটা লোক দরকার। তুই তো দিন রাত পুরো থাকিস, আমার আম্মুদের কোনো হেল্প বা কাছে আসিস না। তাই তাদের জন্য একটা ছোট্ট রাজকন্যা পরীর মতো বউ এনে দেব, যাতে তাদের হেল্প হবে, তাদের সাথে গল্প করবে। নূর সাথে সাথেই বলল, হেল্প হবে মানে? গল্প তো আমিও করি, আমিও তো চাইলে হেল্প করতে পারবো। কেন আপনার বাইরের থেকে লোক আনতে হবে কেন? সাদাফ ধীরে ধীরে একটু ঘুর লাগা কণ্ঠে বলল, না হয় তুই তাদের সাথে গল্প করবি, হেল্প করবি, কিন্তু আমার যে প্রয়োজনগুলো আছে সেগুলো তুই কি করবি? কি প্রয়োজন আছে আপনার? জানতে চাইল নূর সরল কণ্ঠে। সাদাফ বলল, এই যে এত রাতে ঘুম আসছে না, তোর সাথে ফোনে কথা বলছে, এখন যদি একটা বউ থাকতো আমার রুমে, আমার পাশে, আমার চুলগুলো টেনে দিত, মাথায় বিলি কেটে দিত, কতভাবে শিবল যত্ন করতো, আমি আরামে ঘুমিয়ে যেতাম। কিন্তু কেউ এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যাবে না, মাথা ব্যথা নিয়েই ঘুমাতে হবে। তা একটা বউ দরকার। তুই কি আমার শিওরের পাশে বসে আমার মাথায় বিলি কেটে দিবি, চুলগুলো টেনে দিবি, মাথা ব্যথা হলে বসে বসে মাথা টিপে দিবি? তুই তো কিছুই করবি না। একটু থেমে সাদাফ আবারও বলল, তুই তো আমার চাচাতো বোন, যখন তখন এগুলো করতে পারবি, কিন্তু আমি তো শুধু তোর চাচাতো ভাই না, একজন পুরুষ মানুষ। একজন পুরুষ মানুষের আরো অনেক কিছুই লাগে, সেটা কি তুই করতে পারবি? বউ তার স্বামীর চোখ দেখে বলে দিতে পারে তার কি প্রয়োজন। তুই তো কখনো আমার চোখের দিকে তাকিয়ে দেখিস না, তুই তো কিছু বুঝতেই পারিস না নূর। একটা সিম্পল প্রশ্ন তো নিজের মনকে করতে বলেছিলাম, করেছিলি? তুই উত্তর পেয়েছিস সে প্রশ্নের? কখনো সে উত্তরটা আমাকে দিয়েছিস? আমি কেন সবার থেকে আলাদা? কেন তুই তোর ভাইয়ের বিয়ে আটকানোর কথা চিন্তা করিস না, আমাদের কথা চিন্তা করিস? এদিকে রুমের ভেতর ছটফট করছে সাইমন। আজ 3 থেকে 4 দিন হয়ে গেল রিমা ওর সাথে যেচে গায়ে পড়ে কোনো কথা বলছে না। ও কি পড়বে না পড়বে কিছু বলছে না, যা ইচ্ছা তাই খাচ্ছে, কিছু বলছে না। সিগারেট খেতে গেলেও কিচ্ছু বলছে না, আর নেওয়া যাচ্ছে না, সহ্য হচ্ছে না সাইমনের। সাথে সাথে ফোন ঢুকালো রিমার নাম্বারে। 2বার রিং হতে রিমা ফোন ধরলো। ফোন ধরে হ্যালো বলতে ওপাশ থেকে সাইমন উত্তেজিত হয়ে বলল, সমস্যা কি তোর রিমা? কি হয়েছে? সাপের 5 পা দেখেছিস? তুই ঠিক মতো কথা বলছিস না। কি পরবো না পরবো কাপড় চোপড় ঠিক করে দিয়ে যাসনি। কাল যে আমার প্রেজেন্টেশন, শার্ট আয়রন করেছিস? এখন বলিস না যে তুই জানিস না। পুরো শিডিউল তোর মুখস্থ। তোর জন্য বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি না, ক্লাসের রুটিনটা পর্যন্ত তোর মুখস্থ। রিমা কোনো কথা না বলে সাথে সাথে ফোন রেখে দিল। কথা বলবে না এই বেয়াদব লোকটার সাথে। এদিকে সাদা বারবার জানতে চাচ্ছে, কেন নূর? প্রশ্নের উত্তর দে। নূর কি বলবে বুঝে উঠতে পারছে না। এতটুকু বুঝতে পারে নূর না চাচাতো ভাই হিসেবে না ওকে শুধু মাত্র একজন পুরুষ রূপেই দেখে নূর। তাই ওর ছোঁয়ায়, ওর কথায় নূরের এমন অনুভূতি হয় যা অন্য কারোর জন্য হয় না। নূর তারপর চোখ বন্ধ করে খিচে উত্তর দিল, জানি না, কিচ্ছু জানি না। শুধু এতটুকু জানি আপনি কাউকে বিয়ে করতে পারবেন না, কখনো না। আপনার ঘরে অন্য মেয়ে আসতে পারবে না। যদি আসে তাহলে খুব খারাপ হয়ে যাবে সাদাব ভাই। আমি খুব খারাপ কিছু করে ফেলবো, পরে আমার দোষ দিতে পারবেন না। আর ভালো করে শুনে রাখুন, সাবা আপুর সাথে আপনার বিয়ে হবে না, আপনি করতে পারবেন না। বলে সাথে সাথে ফোন রেখে দিল নূর। সাদা ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসলো। জানে নূরের এখন খুব জ্বলছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে নূরের ভিতর, কিন্তু এই যন্ত্রণা যে সুখময় যন্ত্রণা সেটা বুঝতে নূরের আর বেশি সময় লাগবে না। সেদিন দূরে নেই যেদিন নূর নিজে থেকে এসে বলবে, ভালোবাসি সাদাব ভাই। সাদা ফোনটা পাশে রেখে মাথা ব্যথা নিয়েই বিছানায় শুয়ে রইল। সত্যি মাথা ব্যথা করছে ভীষণ, ঘুমাতে পারছে না, তাই নিজের হাত দিয়ে নিজের চুল টানতে লাগলো সাদাফ। লাইট অফ করে ঘুমিয়েছিল সাদাফ। ঠিক 10 মিনিট পর হঠাৎই দরজা খোলার শব্দ হলো। সাদাফ মুচকি হাসছে, জানে এটা আর কেউ না, পাগলি নূর এসেছে ঠিকই। এখন শিওরে বসে বসে ওর মাথা টিপে দিবে, বিলি কেটে দিবে, তাই চোখ বন্ধ করে রইল সাদাফ। নূর দরজা ঠেলে রুমের ভেতরে ঢুকে দেখলো রুম খুটখুটে অন্ধকার। দরজা চাপিয়ে দিল, তারপর পা চিপে চিপে খাটের কাছে এসে ভাবতে লাগলো কোথায় শুয়েছে সাদাব ভাই, বোঝাও যাচ্ছে না।
বাড়ির সবাই জানে মাঝে মধ্যে সাদাফের খুব মাথা ব্যথা হয়, তখন মাথায় বিলি কেটে দিলে বা তেল মালিশ করে দিলে ঠিক হয়ে যায়। নূর হাতে করে তেল নিয়ে এসেছে, এখন খাটে বিভিন্ন জায়গা হাতে সাদাফকে খোঁজার চেষ্টা করছে কিন্তু কোথাও পাচ্ছে না। খাটে হাঁটু গেড়ে উঠে আর একটু সামনে গিয়ে যেই হাত দিল, সাদাফের বুকের উপরে হাত গিয়ে পড়লো নূরের। সাথে সাথেই যেন নূর 420 ভোল্টের কারেন্টের ঝটকা খেলো। লোকটা সম্পূর্ণ খালি গায়ে শুয়ে আছে। পরকে নূরের খুব লোভ হলো বুকের লোমগুলো একটু ছুঁয়ে দেখার, তাই আঙুলের ডগা দিয়ে লোমস বুকটা। নূর একটু হাত বুলিয়ে দেখলো সাদাফ ভাই তো ঘুমিয়ে গেছে, তাই লোমগুলো দেখার জন্য স্পর্শ দেখতে লাগলো বুকে। সাদাফের অবস্থা নাজেহাল। মেয়েটা পাগল জানতো, এতটা পাগল জানতো না। ঘুমন্ত একটা পুরুষের রুমে ঢুকে বুক হাঁচে বেড়াচ্ছে, লোম ছিঁচি দেখছে। ওকে জানে এই মুহূর্তে সাদাফের ঠিক কেমন ফিল হচ্ছে। সাদাফ কোনো মতে এক হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে ধর চেপে শুয়ে রইল। নূর খেয়াল করলো সাদাফের বুকের লোমগুলো প্রত্যেকটা লোমকূপ যেন দাঁড়িয়ে গেছে। নূরের শিহরণ হলো, সাথে সাথে আঙুল উঠিয়ে ফেললো নূর। শ্বাস প্রশ্বাস দ্রুত হলো নূরের, কপাল চিয়ে ঘাম পড়ছে। গায়ের ওড়না দিয়ে মুছলো নূর, তারপর মনোযোগ দিল সাদাফের দিকে। ভাবলো সাদাফ ব্যথা ঘুমিয়ে আছে, ভাগ্যিস টের পায়নি। নিশ্চয়ই অনেক মাথা একটু মালিশ করে দিলেই ভালো হবে ঘুম। তাই সাদাফের শিওরের পাশে বসলো নূর। বসে প্রথমে হাত রাখলো সাদাফের মাথায়। হাতে মাথা ব্যথার ওষুধ লাগিয়ে কিছুক্ষণ কপালে মালিশ করে দিল নূর। তারপর ওষুধ রেখে কিছুক্ষণ এলোমেলো চুলগুলো ঠিক করে দিল। তারপর হাতে তেল নিয়ে সাদাফের মাথায় মালিশ করতে লাগলো। ও চুলগুলো একটু একটু করে টেনে দিতে লাগলো। সাদাফের মাথার চুলগুলো সিল্কি, খুব সুন্দর। নূরের খুব ভালো লাগে। কোনোদিন ভাবতেও পারেনি সাদাফ ভাইয়ের মাথার চুলগুলো এভাবে স্পর্শ করে দেখতে পারবে নূর। নূরের এবার লোভ হলো সাদাফের মাথার চুলগুলো একটু নাক দিয়ে টেনে গন্ধ নিবে, দেবে কি শ্যাম্পু ইউজ করে। যেমন বাবা তেমন কাজ। নূর একটু ঝুঁকে সাদাফের মাথার কাছে আসলো। নূরের উষ্ণ গরম নিঃশ্বাস সাদাফের গালে পড়তে সাদাফ যেন আরও শিউরে উঠল। শরীরের প্রত্যেকটা লোমকূপ দাঁড়িয়ে গেছে। সাদাফের চাদর খামচে ধরে রাখলো, দাঁতে দত কমবে থাকলো। নূরের উষ্ণ নিঃশ্বাস সাদাফ আর সহ্য করতে পারছে না, কপাল ঘেমে উঠলো। হাত নিষ্পিস করছে সাদাফের, ভেতরে কেমন যেন শিহরণ বয়ে যাচ্ছে। বারবার নূরের ছোট্ট শরীরটা নিজের বুকে চেপে ধরতে ইচ্ছে করছে। সাদাফ আর কন্ট্রোল করে রাখতে পারলো না নিজেকে। নূর যেই নাক দিয়ে চুলের গন্ধ নিবে, ঠিক সেই মুহূর্তে সাদাফ চোখ খুলে ফেললো। যদিও অন্ধকারে থাকায় নূর কিছুই টের পেল না। নূর ব্যস্ত সাদাফের চুল থেকে গন্ধ নয়। সাদাফ সাথে সাথে নূরকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে উল্টো চেনে বিছানায় ফেলে নূরের উপরে শুয়ে বলতে লাগলো, কি করছিস নূর? এরকম পাগলামি করছিস কেন রাতে? এতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রাখা চারটিখানি কথা থেকে বুঝতে পারছিস কতক্ষণ ধরে আমি নিজেকে এভাবে সংযত করে রেখেছি? একটার পর একটা পাগলামি করে যাচ্ছিস। এত রাতে আমার রুমে এসছিস, তাতেও ক্ষান্ত হোস নেই। বুকে হাত দিচ্ছিস, মাথায় হাত দিচ্ছিস, এত কাছে এসে তারপর আমার চুলের গন্ধ না ট্রাই করছিস। আমি একটা পুরুষ মানুষ নূর, তুই নিজেকে ছোট বলে ভাবতে পারিস, কিন্তু আমি যথেষ্ট প্রাপ্তবয়স্ক একটা পুরুষ। এভাবে প্রাপ্তবয়স্ক একটা পুরুষের রুমে রাতের অন্ধকারে ঢুকে তাকে বিভিন্নভাবে গভীরভাবে স্পর্শ করলে তার ভিতর অনেক চাহিদার উৎপত্তি হয়। সেটাকে বুঝতে পারিস তুই? সাদাফের এলোমেলো ঘোর লাগা কণ্ঠ কথাগুলো শুনে নূর কেঁপে উঠল ভেতর থেকে। নূরের উপর সাদাফের শরীর অর্ধেক ভার, যেন নূর ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। ভয়ে ভয়ে খুব আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ছে, যেন নূর আরেকটু বেশি হলেই মারা যাবে। এমন কেন লাগছে নূরের? শরীর কেঁপে কেঁপে উঠছে, মন কেঁপে উঠছে, কেমন যেন শরীরে কোথাও সুরসুরি অনুভব হচ্ছে। গায়ে প্রত্যেকটা লোমকূপ নূরের দাঁড়িয়ে যাচ্ছে, সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে নূরের। নূর চোখ বন্ধ করে দাঁত দিয়ে চোখ কামড়ে চুপচাপ রইল। সাদাফ আবারও বলতে শুরু করলো, এখন যদি আমি নিয়ন্ত্রণ হারাই, ভুলভাল কিছু করে ফেলি, কেন এলে এত রাতে আমার রুমে? এখন যেমন নিজেকে নিয়ন্ত্রণ রাখতে খুব কষ্ট হচ্ছে, কেন আমাকে কষ্ট করে দিস নূর? হয়তো বড় হয়েছে,
নাহলে তুই আমার হয়েছে। কেন তো কষ্ট দিচ্ছিস আমাকে? নিজে তো বড় হচ্ছিস না, আমাকে কাছে আসতে দিচ্ছিস না। অন্য কাউকে বিয়ে করবি সেটা তো তুই রাজি না। তুই কি চাস আমি আমার জীবন এইভাবে অতিবাহিত করি? তুই কবে বড় হবি সে অপেক্ষায় থাকি। তোর বয়সে কত মেয়ে বড় হয়ে গেছে, গ্রামে গিয়ে দেখ তোর বয়সে বিয়ে হয়ে গেছে, বাচ্চার মা হয়ে গেছে। তুই বাপ চাচাদের আদরে কিচ্ছু বুঝিস না, নাকি বুঝেও চুপ করে থাকিস, আমাকে কষ্ট দিস। আমি কি চাই তোর কাছে? তুই কি বুঝতে পারিস না? আমার স্পর্শতে অনুভব করতে পারিস না? আমার চোখ দেখলে কি আমার চাওয়া পাওয়া সম্পর্কে তুই বুঝতে পারিস না? এই যে আমি সারা শরীর দিয়ে এখন তোকে ছুঁয়ে আছে, তোর কি কিচ্ছু হচ্ছে না নূর? এই অনুভূতিটা কি তুই বুঝতে পারিস না? এটা কেন হয়, কখন হয়, কেন আমার স্পর্শ তোর খারাপ লাগে না? খারাপ লাগলে তুই কাউকে বলিস না কেন? চুপচাপ কেন শুয়ে যাস? আর যদি ভালো লাগে তাহলে তুই বুঝতে শিখেছিস এই স্পর্শের মানে কি? নূর এখনও চুপচাপ রয়েছে। জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার কারণে বুক খুব দ্রুত ওঠানামা করছে। সাদাফের বুকের সাথে নূরের বুক লেগে থাকায় সাদাফ অনুভব করছে নূরের প্রত্যেকটা হৃদয় স্পন্দন। সাদাফের কাছে ভিতরে যেন আরও শিহরণ বয়ে যাচ্ছে। আর একটু শক্ত করে চেপে ধরল নূরকে, তারপর বলল, আজকে আমি দেখব আমার স্পর্শে তোর কী ধরনের অনুভূতি হয়। বলেই সাদাফ চেপে ধরল নূরের হাত, আঁকড়ে ধরল নূরের গোলাপের পাপড়ির মতো কম্পনরত দুটি চোখ। নূর সাথে সাথে চোখ খুলল। সাদাফ দ্বিধাহীনভাবে ছুঁয়ে দিতে লাগলো নূরকে। এদিকে সাইমন রুমে তরপাতে লাগলো। কেন রিমা ফোন কেটে দিল ও এটা মানতে পারছে না। রিমা মুখের ওপর ওর ফোন কেটে দিয়েছে। কি এমন হয়েছে মেয়েটা 3 দিন ধরে এমন করছে কেন? এই প্রশ্নের উত্তর ওর চাই। সাথে সাথে রুম থেকে বের হলো সাইমনের। বের হয়ে রিমা রুমের দিকে যেতে লাগলো। রিমা রুমের বাইরে এসে দেখলো দরজা লাগানো, কিন্তু ভেতর থেকে লক করা না, তাই দরজা খুলে ফেললো আস্তে আস্তে। সাইমন রুমে ঢুকে দেখলো রিমা মোবাইল নিয়ে খাটিয়ে বসেছিল। সাইমনকে দেখে রিমা হতবাক হয়ে গেল, সাথে সাথে দাঁড়িয়ে বলল, তুমি এই রুমে কি করছো? তাও এত রাতে? কেউ দেখলে কি ভাববে? সাইমন অবাক হয়ে গেল। কেউ দেখলে কিভাবে মানে? এই রুমে কত শত রাতে শুয়েছিল সাইমন, কই তখন তো কেউ কিছু ভাবেনি। এখন কি এমন হয়ে গেল? এই রুমে আসা যাবে না। সাথে সাথে রিমার সামনে এসে বলল, এমন করিস কেন তুই? কি হয়েছে তোর? রিমা অন্যদিকে ঘুরে তাকিয়ে বলল, কিছু হয়নি। কেন এসেছো বলো? সাইমন রাগ হবে কি বলবে কিছু বুঝতেই পারছে না। মুখ দিয়ে যা বের হলো তাই বলল, শার্ট ইস্ত্রি করে রাখবে কে? কালকে আমি কি পরে প্রেজেন্টেশন দিতে যাব? তুই যে করতে পারবি না সেটা কাউকে জানিয়ে রেখেছিস। আর পারবি না বলছিস কেন? পারবি না কেন? সারাদিন কি করেছিস বাসায়? আমার শার্ট প্যান্ট আয়রন করতে পারবি না? আর কোনো ব্যাপারে তো খোঁজ খবর নিচ্ছিস না। 3 দিন ধরে গাজীপুর থেকে আসার পর কি এমন হয়ে গেল যে তুই আমার কোনো খোঁজ খবরই নিচ্ছিস না? তা আমার এই কাজগুলো কে করবে? তুই কি লোক রেখে দিয়েছিস আমার জন্য? রিমা এক নাগারে সাইমনের বলা কথাগুলো শুনে অবাক হয়ে গেল। তারপর অবাক হওয়ার নজরে সাইমনের দিকে তাকিয়ে বলল, আমি লোক রেখে দিব তোমার কাজ করার জন্য? কেন তোমার হাত নেই? তুমি করে নিতে পারো না? আমি আগে পরে করে দিয়েছি, তাই মানে কি সারা জীবন আমার করতে হবে? করতে হবে না মানে? তুই আগে করেছিস কেন তাহলে? আগে করেছিস, এরপরও তোরই করতে হবে। যা এখন যে আমার প্যান্টগুলো আয়রন করবি, আয়রন করা হবে, তারপর ঘুমাবে। আমি কি খাবো না খাবো সবকিছু ঠিক করবি। কখন কোথায় যাব সবকিছু ঠিক করবি। যা আমার রুমে যা। রিমাকে উদ্দেশ্য করে বলল সাইমন। রিমা রাগে ক্ষোভে বলল, পারবো না আমি। নিজের কাজ নিজে করে নাও, আর এক্ষুনি আমার রুম থেকে বের হও। বলে সাথে সাথে রিমা দরজা দিকে যাবে, তার আগেই সাইমন রিমার হাত ধরে বলল, পারবি না মানে? তুই পারবি, তোর বরটাও পারবে। বলেছি মানে বলেছে। এখন যাবি তুই আমার রুমে, আমার প্যান্টগুলো আয়রন করবি। যা, নাহলে থাপড়িয়ে দাঁত ফেলে দিব। এদিকে নূরের কাঁপাকাঁপি দেখে সাদাফের হুঁশ ফিরল। বুঝলো কি ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে যাচ্ছিল সাদাফ। এই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ না করলে বড় ক্ষতি হয়ে যাবে নূরের। সাথে সাথে নূরকে ছেড়ে দিয়ে বিছানার এক পাশে উঠে বসলো সাদাফ। বসে নূরকে স্বাভাবিক হতে দিল। কিছুক্ষণ নিজের চুল টেনে নিজের উপরে রাগ ছাড়তে লাগলো। কেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে যায় বারবার? মেয়েটি এখনো ভালোবাসা বুঝে ওঠার আগেই ওর উপরে কোনোভাবে প্রেশার ক্রিয়েট করা ঠিক হবে না বুঝে, কিন্তু তারপরও নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। যদিও সেরকম কিছু করেনি সাদাব, তবুও স্বীকার করতে হয় অনেক গভীরভাবে ছুঁয়েছে নূরকে। শেষ অবধি পৌঁছানোর আগ পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, তবুও একটু
বেশি হয়ে গেছে আজ। কিন্তু এইভাবে একটি ছেলের রুমে একটি মেয়ে আসলে নিজেকে কতটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব? তার উপর সাদাফ নিজের উপরে নিজের রাগ ঝাড়তে লাগলো। চুপচাপ বসলো, কিন্তু রাগে গা কাঁপতে লাগলো সাদাফের। ধীরে ধীরে নূরের শ্বাস প্রশ্বাস যেন একটু স্বাভাবিক হলো। চোখ পিটপিট করে তাকালো, দেখলো ড্রিম লাইট চলছে। সাদাফের চুপচাপ বসে আছে। নূরের লজ্জা সংকোচ দুটোই লাগছে, পাশাপাশি লাগছে ভয়, এক অচেনা শিহরণ, অচেনা শিহরিত স্পর্শ আজ অনুভব করেছে নূর, যা আগে কখনো করেনি। শরীরে চলছে সাদাব ভাইয়ের হাতে অবাধ বিচরণ। নূর আটকাতে চাইলো, সাদাব ভাই বাধা মানেনি। কেমন লাগে কোনো পুরুষের স্পর্শ, ভালোবাসার মানুষের স্পর্শ, তা হাড়ে হাড়ে টের পেয়েছে নূর। শরীর মন কেঁপে কেঁপে উঠেছিল নূরের। সাদাফের করা প্রতিটি স্পর্শ নূরের নারী সত্তাকে যেন উন্মুক্ত করে দিচ্ছিল। নূর ধীরে ধীরে নিজের ওড়না খুঁজতে লাগলো। ওই মুহূর্তে সাদাফ কোথাও ফেলেছিল ওড়না, খুঁজে পেয়ে গায়ে পেঁচিয়ে নিয়ে উঠে বসলো নূর। বসে চুপচাপ সাদাফের দিকে তাকিয়ে রইল, মাথা নিচু করা অবস্থায় বলল, রুমে যা নূর, তাড়াতাড়ি রুমে যা, এক্ষুনি যা। আরেকটা মুহূর্তে এখানে থাকিস না, তাড়াতাড়ি চলে যা প্লিজ, রম কর আমার উপর। বলেই দুই হাত নিজের মুখ ঢাকলো সাদাফ।